তাহলে আমাদের মিশনটাকে আরোগ্যের দিকে চলে যেতে আমাদের যেটা প্রয়োজন, কি প্রয়োজন? আমি তিনটা কথা বলেছিলাম। সিকনেসকে উপলব্ধি করা, পরে ব্যাখ্যা আসবে। ঔষধ যথাযথভাবে ঔষধ সংগ্রহ করা, এটারও ব্যাখ্যা সামনে পাবেন আপনি। আর ঔষধ প্রয়োগ সম্পর্কে খুঁটিনাটি সহ সব জানতে হবে। এই তিনটা জ্ঞান আপনাদের দরকার। তার আগেও কিছু জ্ঞান দরকার আছে, যে জ্ঞানগুলো না হলে চলবে না। সেটা হলো, মানুষের জীবন নিয়েই তো আমরা খেলা করছি, মানুষের জীবনের উপরে ঔষধ প্রয়োগ করছি, যার জন্য আমাদের জীবন্ত মানুষ, মৃত মানুষের জন্য এই হোমিওপ্যাথি ঔষধ দিলে কাজ করবে না। জীবন্ত মানুষের জন্য আমাদের এই চিকিৎসা ব্যবস্থা। তো জীবন্ত মানুষের দুটা দিক আছে, চিকিৎসার ক্ষেত্রে দুটা দিক আছে, একটা হলো স্বাস্থ্য অবস্থা আর একটা হলো রুগ্ন অবস্থা। তো রুগ্ন অবস্থাকে জানতে হলে, সিকনেসটাকে জানতে হলে স্বাস্থ্যটাকে জানতে হয়। স্বাস্থ্য যদি না জেনে আপনি পথ চলেন, স্বাস্থ্য কাকে বলে তা তো জানতে হবে। সতেজ স্থল যেভাবে থাকা দরকার সেভাবে থাকার নাম স্বাস্থ্য বাংলা ভাষায়। তারপরও এটাকে অন্যভাবে একটু আমরা বলি। জীবন্ত মানুষ তখনই বলি আমরা যার দেহ আছে, যার মধ্যে আত্মা আছে, জীবনী শক্তি আছে, মন আছে। আত্মা নিয়ে আমাদের ফাংশন না, কারণ এটা আধ্যাত্মিক ব্যাপার, ভিন্ন ব্যাপার। এটা আমরা এখানে জীবন নিয়েই শুধু আলোচনা করব, দেহ নিয়ে আলোচনা করব, আর জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। দেহ আর জীবনী শক্তি বিশৃঙ্খল হলে রোগ হয়, তখন মনের উপরে প্রভাব বিস্তার করে। মানসিক অবস্থাটা জানলে আমরা রুগ্ন অবস্থাটাকে বুঝতে পারি। এই হলো গিয়া মূল। খুব ছোট কথা, কারণ ব্যাখ্যা করে বেশি সময় নষ্ট করার ব্যাপার নাই। তাইলে আমরা সুস্থতাকে জানতে হলে সাধারণত আমরা দেহের দৈহিক অবস্থাটাকে আমরা বিশ্লেষণ করব, যেটা আমি আগে একটু ইঙ্গিত দিয়েছি। দৈহিক অবস্থাকে জানার জন্য আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই জ্ঞানটা সম্পর্কে যতটুকু জানা দরকার জেনে নিতে হবে। আর কি করতে হবে? এটা জানার জন্য ভিন্ন গ্রুপ আছে, ভিন্ন বই পুস্তক আছে, সেটা করবেন। আমি যেই ধারায় আলোচনা করতেছি, আমার ধারায় যদি আমি এটা আলোচনা করতে যাই, তো সেগুলো নিয়ে পড়ে থাকতে হবে। আরেকটা হলো সামাজিক অবস্থাটার উপর শরীর নির্ভর করে। সামাজিক অবস্থা যেমন হয়, মানুষের স্বাস্থ্যের পরিবর্তন অনেক সময় সামাজিক অবস্থার উপরে বিরাজ করে। সমাজে যদি গন্ডগোল হয়, বেশি থাকে, তো সেই সমাজের মানুষের মন মানসিকতাও বিশৃঙ্খল হয়ে যেতে পারে, উগ্র হয়ে যেতে পারে, অনেক প্রভাব বিস্তার করতে পারে সামাজিক অবস্থা। আর কি মানসিক অবস্থা তার এটার উপরে নির্ভর করে। এমনকি আধ্যাত্মিক অবস্থার উপরেও মানুষের চাল চলন পরিবর্তিত হয়। এইটা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে এই কথা, স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করলে আমরা এটা জানতে পারি। ভিটলকাস্ট হোমিওপ্যাথ, একজন বিজ্ঞ নাম করা হোমিওপ্যাথ, তিনি স্বাস্থ্য সম্পর্কে কয়েকটা কথা উল্লেখ করেছেন যা এর চেয়েও গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, স্বাস্থ্য যদি দৈহিক স্বাচ্ছন্দ্য ফিল করে মানুষ, স্বাস্থ্যটা এমন ভাবে, মানে তার কোনো কষ্ট নাই, সে আনন্দের সময় আনন্দ অনুভব করে, দুঃখের সময় দুঃখ পায়, চলাফেরায় তার হাঁটা চলায় কোনো সমস্যা হয় না। আচ্ছা, স্বাচ্ছন্দ্য, যেভাবে চললে তার সহজ লাগে, তার অবস্থাটা ভালো লাগে, এই স্বাচ্ছন্দ্য সে অনুভব করলে বোঝা গেল যে লোকটা সুস্থ আছে। এই স্বাচ্ছন্দ্য অবস্থাটা ফিরে আসবে। ভিতরকাস্ট এই কথাটা, স্বাচ্ছন্দ্যের ভিতরে অনেক কথা বলেছেন। তার যদি আলোচনাটা আপনি পড়ে নেন, আপনারা দেখবেন যে স্বাচ্ছন্দ্য বলতে আসলে মানুষের সহজাত প্রবৃত্তি অনুযায়ী যে চলার যে ভঙ্গি, চলার যে অবস্থা, চিন্তার যে অবস্থা, সামাজিক যে অবস্থা, সবকিছু মিন করে। তাইলে আপনি স্বাস্থ্যটাকে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে। তখন তার মনে দৈহিক অবস্থাটা যদি এরকম হয়, তাইলে তার মানসিক অবস্থা, আবেগ প্রবণ অবস্থাটা, তার কি হয়? তার ভিতরে একটা প্রশান্তি, তার একটা উপলব্ধিটা, তার মনটা
একটু প্রশান্তিতে ভরে যায়, আনন্দে ভরে যায়, যেন তার কোনো অভাব নাই, তার কোনো সমস্যা নাই, তার মনটা সবসময় হাসি খুশি, এই অবস্থার সৃষ্টি হয়। আর মেন্টাল লেভেলে, মানসিক লেভেলে 3টা লেভেল তিনি উল্লেখ করেছেন। একটা হলো ফিজিক্যাল লেভেল, ইমোশনাল লেভেল, আর একটা কথা বলেছেন মেন্টাল লেভেল। সেটা অনেক আধ্যাত্মিক ব্যাপার। সেটা হলো তার, অর্থাৎ তার আত্মার সাথে একটা এমন বন্ধন হয়, সে নিজেকে সুখী সমৃদ্ধশালী মনে করে। হেনিম্যান এই জন্য বলেছেন মহৎ কাজে নিয়োজিত হতে সাহায্য করে। হেনিম্যানের দৃষ্টিভঙ্গিটাই তিনি উল্লেখ করেছেন। আর যদি তা না হয়, এগুলো যদি না থাকে, মানুষ যদি কষ্টের মধ্যে পতিত হয়, তখন পূর্বের যে অবস্থাটা বললাম, যে ওষুধ খাওয়ার পরেও মানুষের ভিতরে এরকম অবস্থা হয়, ওষুধ না খেলেও তো কারো কারো মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা, এখানে যতজন লোক আছেন, এখানে প্রত্যেকের মধ্যেও কোনো কোনো সমস্যা আসতে পারে। এমনকি আপনার যারা পারিবারিক ভাবে যারা দেখবেন, তাদের ভিতরে কোনো কোনো সমস্যা শিশুদের মধ্যেও আসতে পারে। এখন যেই সমস্যাগুলা আসে, সেই সমস্যাগুলা আমরা কিভাবে নিরসন করব, আমরা জেনে দেখি একটু কি কি সমস্যা আসতে পারে। ধরুন, আপনার বাড়ির প্রতিবেশী, নিজের একটা ছেলে মেয়ে হোক, পরের ছেলে মেয়ে হোক, বেশি বয়স না, 10, 11, 12 বছর এরকম একটা ছেলে, হঠাৎ করে তার কিছু সমস্যা দেখা দিল। তো কি সমস্যা দেখা দিল? তার দাঁত উঠতে ছিল, দিনটা ছিল গরমের কাল, গরমকালে দাঁত উঠতে ছিল, তার খুব পাতলা পায়খানা শুরু হয়ে গেল, ভেদ বমি দোনোটাই, ভেদ বমি, বাহ্য পাতলা আর তার সাথে বমি। অনেকে ভেদ বমি বোঝে না, কিন্তু পায়খানা হলো, উদরাময় দেখা দিল, আর তার সাথে তার বমিটাও দেখা দিল। মলের বর্ণটা হলুদ, কখনো কখনো শ্লেষ্মা মিশ্রিত, অর্থাৎ আমেশা যুক্ত, আমযুক্ত এরকম দেখা যায়, এবং সবুজ বর্ণ ধারণ করে। এইরকম বাচ্চার ছেলেটার এই অবস্থাটা হয়ে গেল। বিশেষ করে দুধ টুধ যদি খায়, দুধ খেলে সে বমি করে ফেলে, ছানার মতো বমি করে, তখন বমিটা হয় ছানার মতো। আর বমি যখন হয়, প্রচুর বমি হয়, বমির পরে তার অবসন্ন হয়ে যায়, মাথাও খাড়া করে রাখতে পারে না, ভীষণ বমিযুক্ত, এবং তার তন্দ্রালু ভাব চলে আসে। এইরকম একটা অবস্থা হয়ে গেল। আপনি দেখলেন আপনার প্রতিবেশী এই বাচ্চাটার এই অবস্থাটা হয়ে গেল। কিন্তু আপনি দেখতে চাইলেন, আপনি যেহেতু একজন চিকিৎসক, এখন সবকিছু মিলে আপনি চিকিৎসক, আপনি দেখলেন জিহ্বাটা তার পরিষ্কার, তার পিপাসাহীন, তাকে জিজ্ঞাসা করে পাওয়া গেল যে তার পিপাসা লাগে না মোটেও। কিন্তু বাচ্চাটাকে দেখলে আপনার মনে হলো যে বেশ বেশ উৎকণ্ঠিত, কি যেন ঘটছে, মানে তার যেন কি হয়ে গেছে, সে যেন কিছুতে স্থির থাকতে পারতেছে না, সে অবিরত কান্না করে, কান্না তার স্বভাব হয়ে গেছে। এর আগে আপনি জানছেন তার দাঁত উঠতেছিল গ্রীষ্মকালে, এরকম, হ্যাঁ, দুধ গ্রহণ করলে সমস্যা, এইরকম অবস্থা, অতিরিক্ত আহার, আরো জানতে পারলেন যে তার অতিরিক্ত আহার করার ফলেই এই অবস্থাটা ঘটলো। তার মা এসে বলল যে আরেকটা ঘটনা ঘটছে, কয়েকদিন যাবত, 2-3 দিন যাবত, ওই পোকা মাকড় বা ইঁদুর, সে বলে যে ওই ইঁদুর যায়, ইঁদুর যায়, আসলে ঘরের মধ্যে ইঁদুর নাই, বলে যে পোকা মাকড় হাঁটলে ইঁদুর যায়, এরকম। আর অস্থির আর খুব উদ্বেগ, এবং মনে হয় যেন সে কিছু বোঝেই না, হতবুদ্ধি একটা ভাব চলে আসছে 2-1 দিন যাবত। কোনো কিছু যে তাকে বললে সে মনোযোগ দিতে পারে না, এরকম একটা অবস্থা তার দেখা যায়। আর গরমও তার সহ্য হয় না, তার গরমও সহ্য হয় না, এরকম অবস্থার মধ্যে 2-1 দিন আগের থেকেই তার এই অবস্থাটা চলতেছিল। কেমন? আর বমি তো আছেই তার সাথে। আর বমি হয়, বমি হলে বমি টমি হয়, তারপরে ঘুমায়, ঘুমানোর পরে আবার খেয়ে, আবার আবার কতক্ষণ পর উঠার পরে আবার সে খাওয়ার জন্য খুব মানে উত্তপ্ত করে, সে খেতে চায়। তাহলে কি দেখা গেল? বমি হয়, বমির পরে সে নিদ্রা আলুতা দেখা যায়, এবং খাবার পরে ঘুম আসে, ঘুমার পরে আবার উঠে, আবার খায়, আবার বমি। আর যদি দুধের কিছু পড়ে, তাহলে তার সমস্যা বেশি হয়ে যায়, এবং এই সাথে তার মূর্ছা ও দেখা দিছে।
ফিট পড়ে যায়। এবং সেই সময় যদি তাকে এই ফিটের সময় কিন্তু কোনো প্রশ্নের যদি করা হয়, প্রশ্নের উত্তর দুই একটা দিলে দেওয়ার পরে সে আবার ঘুমায় পড়ে। এই অবস্থাটা তার চলতে থাকে। অত্যন্ত দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, এমন ভাব, মাথা সোজা করে রাখতেই পারে না, এই অবস্থাটা। এইভাবে করে তার সমস্যাগুলা দেখা দিল। আর আরেকটা সমস্যা শেষের দিকে তার দেখা দিছে, শরীরের যে জায়গায় ধরে সে জায়গায় সে ব্যথা পায়। আরো কিছু লক্ষণ আপনি সংগ্রহ করলেন। এই যে কথাগুলা দেখেন, একটা সুস্থ মানুষের ভিতর কাজ যেভাবে বলেছে যে সুস্থতা, সেই সুস্থতা তার নাই, বিশৃঙ্খল অবস্থা চলে গেল। আগে তো ঔষধ খাওয়াবার পরে হয়েছে, ঘটনা ঘটছিল, পুষ্টিকামা খাওয়াবার পরে ঘটনাটা ঘটলো। এখানে কিন্তু এই ওষুধ এখানে কিছু না খাওয়া, সাধারণ একটা চিকিৎসার জন্য আসলো, একটা রুগী আপনার কাছে আসলো, প্রতিবেশী আসলো, তাকে আপনার চিকিৎসা করতে হবে। তাহলে এই চিকিৎসা করতে হলে আপনাকে কি করতে হবে? এই চিকিৎসা করতে হলে আপনার কাছে কি আছে? এবার আসেন, এবার কথাটাকে বুঝতে হলে আপনার আগে পুষ্টিকাম খাওয়ার পরে কতগুলো লক্ষণ আপনি জানতে পারলেন যে কতগুলো লক্ষণ হয়েছে, সেই ধরনের লোক কিন্তু এখন আসেনি আপনার সামনে। ওইটাকে বলা হয় মেডিসিন প্রুভিং করা। ওই রকম হোমিওপ্যাথি হলো সদৃশ চিকিৎসা বিধান। ওই রকম অনেক ঔষধ সেবন করাবার পরে যতগুলো লক্ষণ প্রত্যেকের মধ্যে রাইজ করেছে, দেখা দিয়েছে, কাউকে ব্রায়োনিয়া খাওয়ার পরে সেই লক্ষণগুলো আসছে, অন্যরকম লক্ষণ। কাকে অ্যাকোনাইট খাওয়াবার পরে সেই লক্ষণগুলো আসছে। এই যে রুগীটা আসলো, এখন কতগুলা ওষুধ, প্রুভিং করা ওষুধ আপনার কাছে লাগবে। আপনার যে রিমেডিটা লাগবে, মেডিসিন যা আপনার জোগাড় করতে হবে চিকিৎসার জন্য, দুইটা কাজ। একটা হলো সিকনেসকে উপলব্ধি করতে হবে, রুগীটার কোন জায়গায় সিকনেস, কি তার সমস্যা, এটা আপনার লাগবে। আর কি লাগবে? আপনার লাগবে প্রুভিংকৃত মেডিসিন, প্রুভিং করা মেডিসিন। তাইলে এখন আমার কাছে ম্যাটেরিয়া, এবার আসেন, ম্যাটেরিয়া মেডিকার মধ্যে প্রুভিংকৃত মেডিসিন গুলার কথা স্পষ্ট ভাবে লেখা আছে। সেখান থেকে আপনাকে বেছে আপনাকে নলেজ গ্রহণ করতে হবে, নিতে হবে, আপনাকে জানতে হবে যে প্রুভিংকৃত মেডিসিন কোনটা কোনটা। তার ভিতরে যেটা কমন পড়বে সেই মেডিসিনটা এই রোগটাকে দিতে হবে। এ খুব সহজ, বিষয়টা খুব কঠিন না। তাইলে দেখেন, আমাদের পড়াশোনা জানার মধ্যে দেখা গেল আমি সিকনেসটাকে ধরার জন্য কি কি লাগবে, এবার সিকনেসকে আমি উপলব্ধি করব। ওষুধের নামটা এখন আমি বলে দেব, তো তারপরে সিকনেসটাকে আমি একটু ব্যাখ্যা করব। এখন এই সিকনেসটাকে ধরার জন্য সিক শব্দটা, SICK, এই শব্দটা জানলেই সিকনেসকে জানা যায়। হোমিও মতে, আমি আলোচনাটা হোমিও মতে বলছি। আজকে এই সিকনেসের আলোচনাটা করেই এখানে বোধহয় আমি ইতি টানবো। সিকটাকে আমরা জানতে হবে। এই শব্দটার মধ্যে 4টি অক্ষর আছে। এই 4টি অক্ষরের যদি আমি অ্যাব্রিভিয়েশনটা জেনে যাই, তাইলে সিকনেস অটোমেটিক আমার কাছে চলে আসবে, আমি বুঝতে পারবো। এসে সাফারিং একটা শব্দ, সাফারিং মানে দুঃখ, কষ্ট, বেদনা। এই যে রুগীটার কথা বললাম, এই যে শিশুটার কথা বললাম, তার দুঃখ কষ্ট, তার অনিদ্রা, তার এই যে যতগুলা বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করলাম, এই লক্ষণগুলো আপনি একটু স্মরণ করেন। সে মূর্ছা যায়, সে দুধ খেতে পারে না, তার দুধ খেলে বমি হয়ে যায়, বমির পরে তার নিদ্রালুতার ভাব দেখা দেয়, নিদ্রালুতার ভাবের পরে সে আবার ঘুমায়, ঘুমাবার পরে আবার তার ক্ষুধা লাগে। এই যে কতগুলা, গ্রীষ্মকালে তার দাঁতের ব্যথা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এমন অবস্থার সৃষ্টি হয় গরমে, এই যে কথাগুলা, এগুলা তার সাফারিং, তার কষ্ট। এগুলো তার মূলত মূলত কষ্ট। মনোযোগ দিতে পারে না, তার সমস্ত শরীরের ভিতর দৈহিক অস্থিরতা, হতবুদ্ধি একটা ভাব চলে আসছে, মানুষটাই বিগড়ে গেছে, মানুষটা বিগড়ে গেছে। অর্থাৎ সাফারিং, কষ্টগুলা যেগুলো দেখা যায় সেগুলো তো আপনি জানলেন। এখানে এস দ্বারা সাইন এবং সিমটম আপনাকে নিতে হবে। সাইন হলো কোনটা? যেটা চোখে দেখা যায়,
যেটার অস্তিত্ব আছে, দেহে বাইরে দেখা যায়, এটা হলো সাইন। তার বমিটা যে হচ্ছে, এটা হলো সাইন। সিমটম হলো, সিমটম হতে কয়েকটা জিনিস লাগে। হোমিও বেসিক কোর্সের মধ্যে সিমটম সম্পর্কে আলোচনা হয়েছে, যার জন্য ওই কোর্সের কথা আমি এখানে আলোচনা করব না। সিমটম হতে হলে কয়েকটা বৈশিষ্ট্য লাগে। কয়টা বৈশিষ্ট্য আপনাদের জানা আছে? 4টা বৈশিষ্ট্য লাগে। লোকেশন, সেন্সেশন, মডালিটি লাগবে আপনার। কনকমিটেন্ট, LSMC মনে আছে? যারা ক্লাস করেছেন তাদের মনে আছে। একটা লক্ষণ হওয়ার জন্য 4টা জিনিসের দরকার। 4টা জিনিসের 3টা হতেই হবে। LSMC আমি বলেছিলাম তখন আপনাকে। লোকেশন, সেন্সেশন, মডালিটি, হ্রাস-বৃদ্ধি, কেমন? আর কনকমিটেন্ট, কনকমিটেন্ট না হলেও লক্ষণটা হবে। কাজেই একটা টিউমার, এটা কিন্তু সাইন, এটা কিন্তু লক্ষণ নয়, সিমটম না। পেট ব্যথা করে, এটাও লক্ষণ হলো না। যদি কিসে বাড়ে কিসে কমে এটা পাওয়া যায়, তাইলে লক্ষণ হয়ে যাবে। মাথায় একটা ফোড়া হলো, এটা লক্ষণ না। দাঁতে ব্যথা, এটা লক্ষণ না। লক্ষণ হতে হলে আপনাকে যে কথাগুলো বললাম এটা লাগবে। তাইলে এখানে এই আর বলার সুযোগ নাই। সাইন অ্যান্ড সিমটম এস দ্বারা বুঝালো। আর কি লাগবে? এস আই। আই এমন একটা, দেখেন আমরা কিছুক্ষণ আগেই বলেছি টোটালিটি অফ সিমটম, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তি স্বাতন্ত্র্য। এই যে মানুষটা, এই যে দুধ খেতে পারে না, এই যে সমস্যা, এই কার সমস্যাটা? ওই সমস্ত মানুষটার সমস্যা, ওই ছেলেটার সমস্যা। দুর্বল, তার কিছু ভালো লাগে না, সে উৎকণ্ঠাযুক্ত, তার মনোনিবেশ করতে পারে না। তার যদি একটা জায়গায় রোগ হতো তাহলে একটা কথা, তার সমস্ত দেহ, সর্ব অঙ্গ মিলে তার রোগটা। অর্থাৎ সে অস্থির, উদ্বিগ্ন, তার হতবুদ্ধি ভাব, নির্দিষ্ট কোনো বিষয়ে সে মনোযোগ দিতে পারে না, তার অক্ষমতা দেখা দিচ্ছে। কল্পনার মধ্যেও সেই দুর্বিড়াল দেখে। মনে থাকবে? নিশ্চয়ই থাকবে। তাইলে দেখেন, এইটা হলো তার তার এই সব কিছু মিলে হলো ইন্ডিভিজুয়াল। তার আত্মাকে একেবারে অন্যরকম করে ফেলছে, তার মন এবং দেহ সহ। মন এবং দেহ সহ ব্যতিক্রম ধর্মী অবস্থা সৃষ্টি করে ফেলছে। এটাকে ইন্ডিভিজুয়ালাইজেশন এভাবে করতে হবে। এখানে অনেক লক্ষণ জানার ব্যাপার আছে। হেনিম্যানের মানে 283 থেকে 104 পর্যন্ত অ্যাফোরিজম গুলা আমরা ধীরে ধীরে পড়ার দিকে যাব। আলোচনা যদি করা সম্ভব হয় করব। তাইলে সিককে জানতে হলে সাফারিংকে জানতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশনকে জানতে হবে, আর সিতে জানতে হবে কনস্টিটিউশন, ধাতু প্রকৃতি। ধাতু প্রকৃতি কোনগুলা? এই যে আগে বললাম, চেহারা দেখতে কেমন, প্রথমবার যে কস্টিকামের কথা বলতে গিয়ে তার মুখমণ্ডল কেমন, তার দেহের বর্ণনা কেমন, সে প্রকৃতির, এটার মধ্যেও বলেছি প্রকৃতির গ্রীষ্মকালে তার যে সমস্যা দেখা দেয় বেশি, এটার মধ্যেও বলেছি। তাইলে কনস্টিটিউশনাল যে অবস্থাটা ধাতু প্রকৃতির, এটা নিয়ে ব্যাখ্যা হবে। এটা নিয়ে সামনে আলোচনা আছে, অনেক আলোচনা হবে। এই কনস্টিটিউশনাল অবস্থা সম্পর্কে ব্যাপক আলোচনা হবে। আর ইন্ডিভিজুয়াল আলোচনা করতে হলে, টোটালিটি অফ সিমটমকে জানতে হলে তার জীবনী শক্তিকে জানতে হবে। জীবনী শক্তি কি, সেটা সম্পর্কে দুটা বিষয় সম্পর্কে আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু, খুব ব্যাপক না করা গেল, এই দুইটা জিনিস আলোচনা হবে। একটা হলো জীবনী শক্তি, আর একটা হলো কনস্টিটিউশন। এই দুইটা জিনিস না জানলে হোমিওপ্যাথি চিকিৎসা করা যাবে না। এই কনস্টিটিউশন আলোচনা করতে গেলে সেখানে মায়াজামের দিকটাও চলে আসবে। আপনাদেরকে যে সিলেবাস দিছি, আমি সিলেবাস অনুযায়ী অগ্রসর হচ্ছি। এখন জানতে হবে, এই জানার মধ্যে কনস্টিটিউশন জানার সিতে আরেকটা জিনিস আছে, চুজেন মেডিসিন। এখানে থেকে মেডিসিনটা সংগ্রহ করতে হবে, সেটা পরে আমি আলোচনা করছি। এখনই কনস্টিটিউশন জানলে আপনি কি জানবেন? রোগীর কন্ডিশনটাও জানবেন। এই সি দ্বারা এটা বোঝায় তার কন্ডিশন, তার অবস্থা কি, মুমূর্ষ অবস্থায়, ভালো অবস্থায়, না রোগের প্রাথমিক অবস্থায়, মধ্য অবস্থায়, না শেষের অবস্থা। এই অবস্থাটাকে আপনার জানতে হবে। এই অবস্থা না জানলে হবে না। তাইলে আর কে দ্বারা, সংক্ষেপ করছি একটু, কে দ্বারা কি জানতে হবে? আপনাকে অবশ্যই একটা শব্দ যেটা আছে, হয়তো আপনাদের কাছে আনকমন মনে হতে পারে, কিন্তু খোঁজ করে KIN শব্দটা কিনরেট, শব্দটা হলে কিনরেট।
সেটা যার অর্থ হয় ব্লাড রিলেশন, অর্থাৎ রক্তের সম্পর্ক, বংশগত সম্পর্ক, বংশের ধারাবাহিকতা, এইটা না জানলে শিখকে বোঝা যাবে না। শব্দটা কিন দিয়ে আমি ডিকশনারি খোঁজ করে কিন শব্দটাই পাওয়া গেছে। কিনরেড যেটাকে বলা হয় ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, অর্থাৎ পূর্বপুরুষের সাথে যে সম্পর্ক। তাইলে শিখকে অনুধাবন করতে হলে, রুগ্নতাকে অনুধাবন করতে হলে তার বংশগতিকে জানতে হবে। অর্থাৎ তাইলে কয়টা জিনিস জানলাম আমরা? সাফারিংকে জানবো, টোটালিটি অফ সিমটমকে জানবো, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশনকে জানবো আই দ্বারা, সি তে কনস্টিটিউশনাল অবস্থাটা জানবো সি, আর কে দ্বারা কিনড্রেড আমরা জানবো, বংশগতি আমরা জানবো। এই শিখকে যদি আমরা এইভাবে করে জানতে পারি, বুঝতে পারি, তাইলে আমি রুগীটাকে, এই যে এইমাত্র রুগীর যে বর্ণনাটা বললাম, এই রুগীর বর্ণনাটা যদি এইভাবে করে আমরা নিতে পারি, তাইলে দেখা যাবে যে আসলে ঔষধ সিলেকশন হয়ে যাচ্ছে। এই ঔষধ সিলেকশন, ঔষধটা আমি যে আলোচনা করলাম, এটা এথুজা, অনেকেই যারা চিকিৎসক তারা বুঝছেন, এথুজা আমাদের সিলেবাসের মধ্যেই আছে। আবার আমি কিছু আলোচনা করব। এখানেও উদাহরণে নিয়ে আসছি যে এখানে আমরা কি করলাম, আমরা এথুজা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে তার ভিতরে যতগুলো লক্ষণ আমরা পেলাম, সিকনেসটা অনুভব করলাম, তার দুর্বলতা, ঘুমিয়ে পড়লে মাথা খাড়া করে রাখতে পারে না, এগুলো তার সিকনেসের অবস্থাটা। এই অবস্থাটাকে আমার কিউর করতে হবে, এই অবস্থাটাকে দূরীভূত করতে হবে, এই সিকনেসটাকে দূরীভূত করতে হবে। এই জন্য আমরা সামনের আলোচনায় আমরা ইনশাল্লাহ অগ্রসর হব। কি করে কিউর করব, কিউর করার জন্য কি কি লাগবে, এবং সেগুলো আমরা সংগ্রহ করব এবং সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এরপরে রুগ্ন অবস্থাটাকে ইনশাল্লাহ আমরা হেনিম্যানের কথা অনুযায়ী আমরা আরোগ্য করার পথে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ। আমাদের যে আলোচনা যেটা ছিল যে আরোগ্যের, আমরা প্রত্যেকেই একজন বিশুদ্ধ হোমিওপ্যাথ হব এবং সেই দিকে যে অগ্রসর হচ্ছি তাতে কোনো সন্দেহ নাই। আমরা অগ্রসর হচ্ছি সিমিলিয়া সিমিলিবাস কারেন্চারের দিকে, আমরা অগ্রসর হচ্ছি আমাদের মিশনটা আরোগ্যের দিকে। এবং সেখানে তিনটা জিনিস আমরা অবশ্যই এই কোর্সের মধ্যে আমরা জানতে পারবো। সিকনেসটাকেও ভালো করে বুঝবো, রিমেডি কি করে প্রয়োগ করা হয়, কিভাবে দেব, সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। আর অ্যাডমিনিস্ট্রেশন, ঔষধ প্রয়োগের পর ঔষধ প্রয়োগে আরোগ্যের গতি কোন দিকে যাচ্ছে, এগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ জানতে পারবো পরবর্তী ক্লাসগুলোতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারে, 10 মিনিট সময়। জি স্যার, ধন্যবাদ স্যার। আজকে তো টপিকটা খুব মজা লাগলো, আমি খুব ভালো করে বুঝলাম স্যার। স্যার ওই যে আজকে তো সিক নিয়ে আলোচনা করলেন, হ্যাঁ, তো এটা যেরকম ভেঙে ভেঙে দিলেন, পরবর্তীতে যখন কিউর বা এগুলা করবেন স্যার, এরকম বিস্তারিত ভাবে ভেঙে ভেঙে দিলে আশা করা যায় ইনশাল্লাহ মনে থাকবে স্যার। দোয়া করেন, দোয়া করেন। এটা তো তো আমার যতটুকু নলেজ ততটুকু আলোচনা করতেছি, এর বাইরে তো আমি ঢুকাইয়া পাবো না। জি স্যার, এই সিকনেসের উপর যে ক্লাসটা, এটা কি আগামী ক্লাস আমরা শীট পাবো? আমি তো শীট আমি তো দিয়ে দিলাম, ভিডিও দিয়ে দেবো, আপনি শীট বানায় নেন। না, ভিডিও তো, তারপরে আমরা তো এই যে 2টা ক্লাস করলাম, আজকে গিয়েছিলাম তো বরিশালে, তো যেটা পেলাম এই সিকনেসের উপর তো ভিডিও ক্লাস পাচ্ছি, কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যাল ক্লাসটা পাবো আপনার, সেটার ক্ষেত্রে কি এই শীটটা পাবো কিনা তাই জিজ্ঞেস করছিলাম। না না, ওই এই শীটটা পাওয়া, শীট এইটাই দিয়ে দেবো, হয়তো সিকনেসের কথাগুলো দিয়ে দিতে পারি। এইটা এই পর্যন্ত, এটা নিয়ে কি করবেন ওটা তো সব আমি বলে দিছি। হ্যাঁ, পরবর্তী আলোচনা যেটা দেওয়া দরকার, যেটা শীট দেওয়া দরকার আলোচ্য বিষয়, সেটা আমি দিয়ে দেবো, এটা পাবেন। আর কোনো প্রশ্ন? স্যার আরেকটু বলে, ওই যে দিতেছেন আমাদের ক্লাসের উপরে, স্যার যে ক্লাসগুলো হচ্ছে আর কি শুক্রবারে, হ্যাঁ, এটা হচ্ছে যখন ওই যে ভিডিওগুলো ছাড়বেন তখন এই সাবজেক্টটা 1 2 দিবেন, পাশে ব্র্যাকেটে সাবজেক্টটা দিবেন। যেমন আজকে সিক নিয়ে আলোচনা করলেন, 3 নম্বর ক্লাস সিক, ব্র্যাকেটে লিখে দিলে সুবিধা হবে আর কি, মনে থাকবে ওইভাবে। আচ্ছা, দেখা যাক, চিন্তা করে দেখবো, কারণ এটা তো ফিলোসফি আলোচনা হচ্ছে, হোমিওপ্যাথিক আরোগ্য
আরোগ্য দর্শন, দর্শনের মধ্যে 1 2 3 তিন দিনে শেষ হবে আর কি। 3 দিনে দর্শনের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে একটু একটু ওই যেটা দিচ্ছি ওষুধের একটু বর্ণনা দিচ্ছি আপনাদেরকে বুঝার সুবিধার জন্য। এটা না দিলেও পারতাম, কিন্তু না দিলে একটু নিরামিষ লাগবে, তখন আরো খারাপ লাগবে। জি না জি, আর কোনো কথা, এমনকি পরামর্শ দিতে পারেন, আপনাদের কারো যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন আপনারা। প্রশ্ন থাকলেও করতে পারেন, পরামর্শ থাকলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে 28 জন উপস্থিত ছিলেন আপনারা, আমরা 30 জনের উপরে আছেন আপনারা সম্ভবত, তো কাছাকাছি। এবারে সকলের উপস্থিতি আমার কাম্য থাকে, যে সকলেই উপস্থিত। সুজিত ভাই শেষ পর্যন্ত শুনতে পারলেন না? স্যার সিলেবাসটা ওই যে বলছিলেন যে সিলেবাসটা কি দিবেন নাকি, যে এই কোর্সের আমাদের এটা সিলেবাস কি ওই আমার ওই গ্রুপের মধ্যে পাবেন, সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া আছে, সংক্ষিপ্ত আলোচনার যে হবে, যে বিষয়গুলো হবে ওগুলা উল্লেখ করে দিছি। আর ক্লাসের আগে আগে কোনো বিষয় যদি আপনাদেরকে জানানো দরকার হয় সেটা জানায় দেব। এর পরের আলোচনাটা নতুন একটা শব্দ নিয়ে আলোচনা হবে, সেটা হলো কিউরিজম। ডিকশনারিতে আছে কিন্তু কেউ বলে না। কিউর থেকে কিউরিজম, যেটা আমি নাম দিয়েছি আরোগ্যবাদ। আপনাদের আপত্তি থাকতে পারে কারো, আমার কোনো আপত্তি নাই। এই কিউরিজমের উপরে আলোচনা হবে আগামী ক্লাসে। দর্শনের চ্যাপ্টারটাকে শেষ করে দেব কিউরিজম আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। তারপরে আবার যাবে অন্য জীবনী শক্তি, অন্য আলোচনাগুলা, যেগুলা খুব প্রয়োজনীয় আলোচনা, সবগুলাই হবে। যে রুটিন একটা দেওয়া আছে, ওই যে HFC গ্রুপটার মধ্যে একটা রুটিনের মানে সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেওয়া আছে, যেখানে দর্শনের উপরে, হোমিও দর্শনের উপরে 3টি ক্লাস হবে, 3টি ক্লাস হবে হোমিও দর্শনের উপরে। সেই কথাটা অলরেডি ওখানে দেওয়া আছে, বুঝছেন? ওইটা একটু পিছনে গেলে আপনি পাবেন, ওই গ্রুপের পিছনে যদি আপনি ঢুকেন তাইলে আপনি পাবেন যে সেখানে আলোচনাটা ওইভাবে করে হচ্ছে, ওই দেওয়া আছে। আর স্যার হোমিও দর্শন বলতে অর্গানমের উপরে ক্লাস হবে 3টে ক্লাস। জি, অর্গানন ও হোমিও দর্শন, অর্গানন ও হোমিওপ্যাথি দর্শন, এই সিলেবাসটা দেওয়া আছে আপনাদেরকে। এর পরের যে ক্লাসটা হবে, 2টা ক্লাস চলে গেছে, আর একটা ক্লাসও এই যেগুলো দর্শনের যে টাস্ক করা যাবে, যেগুলো দরকার খুব প্রয়োজনীয় চিকিৎসার জন্য, সেগুলা দেওয়া মানে আলোচনা করা হবে। আর খ নাম্বারে দেওয়া আছে সেখানে মায়াজাম ও ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন কৌশল। তা মায়াজামের মধ্যে আলোচনা করতে গেলে ওখানে মায়াজাম আসবে, জীবনী শক্তি আসবে, মায়াজাম আসবে, কনস্টিটিউশন আসবে। সেখানে 3টা ক্লাস হয় কিনা আমি জানি না, যদি না হয় 2-1টা ক্লাস এদিক ওদিক হতে পারে, তো চেষ্টা করব। আর মায়াজাম তো বেশি, মায়াজাম ক্লাসের জন্য আরো বেশি দরকার হবে। আর পরবর্তী ঔষধ নির্বাচন ও ঔষধ অত্যাবশ্যকীয় বিষয়, ঔষধ সম্পর্কে আলোচনা হবে। সেখানে 3টা ক্লাস হবে। এখন কোনোটা ক্লাস একটু বেড়ে যেতে পারে, কোনোটা কমে যেতে পারে, এটা একেবারেই শিডিউল করা যাচ্ছে না প্রয়োজনের কারণে। আর ঘ নাম্বারে দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে ভিতরে, ঔষধ চিত্র অনুধাবন প্রয়োগ। সেখানে 12টা ঔষধ নিয়ে আলোচনা হবে। তো ফাঁকে তো 2টা ওষুধ আমি আলোচনা করলাম সংক্ষিপ্ত ভাবে, তারপরে এই 2টাও আবার আলোচনা হবে ঔষধ হিসাবে, এটা ভিন্ন কায়দায় আলোচনা হবে। এখন যে কায়দায় হচ্ছে এই কায়দায় না, একটু অন্য কায়দায়। এরপরে যে কাজটা হবে সেটা হলো চিকিৎসার জন্য রোগী আপনাদের কাছে আসে, সেখানে 3টা ক্লাস, সেখানে একটু ক্লাস আমি বেশি রাখতে চাচ্ছিলাম, যদি পারা যায়। 3টা লেখা আছে, কিন্তু আরো বেশি থাকলে ভালো হয়। আগে সেভ করা যদি যায় তাইলে আমি পরে ক্লাসগুলাতে এই রোগের উপরে, যে 2-3টা রোগ কি করে চিকিৎসা করা হবে এবং সেই রোগগুলার আমরা কি কি মেডিসিন দেব, তুলনামূলক কি আলোচনা, সেইটা আলোচনা হবে। অলরেডি ছোট্ট একটা সিলেবাস দেওয়া আছে, এখন ব্যাপক করে সিলেবাসটা দিলে দেওয়া ঠিক হবে না, এবং এই জন্য দেই। তবে প্রতি ক্লাসের আগে আপনারা ওই কিছু মানে শর্ট একটু ইঙ্গিত আপনারা পাবেন HFC কোর্সের মধ্যে,
একটা আইডিয়া দেওয়া আছে, যেমন এই ক্লাসের আগেও একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম যে এই আলোচনাটা হবে, এবং পরবর্তী ক্লাসের কথাটা বলেই দিলাম, কিউর সম্পর্কে আলোচনা হবে, আরোগ্য সম্পর্কে, সেটাও ফিলোসফির একটা টার্মে আলোচনা হবে। ইনশাল্লাহ 40 মিনিটের মধ্যে আলোচনা হয় না, তারপরেও আমাকে শেষ করতে হবে। আমি ইঙ্গিতগুলা দিয়ে দেবো আর কি, যে এই জিনিসগুলো আপনাদের দরকার হবে। কিউরিজম শব্দটা হবে কিউরিজম। জি, ধন্যবাদ। জি স্যার, তাহলে ভালো হবে স্যার, এটাই জি জি জি, এভাবে। জি জি, ধন্যবাদ আপনাকে।